খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। পদক অর্জনে ভারতের সেই ভারী যে জায়গাটা তৈরি করেছে ভারোত্তোলকরা, তাদের সেই জায়গাটা আসলে কতটা নিশ্চিত করতে পেরেছে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন। আজকের এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কোচ শাহরিয়ার সুলতানা সূচি এবং খেলোয়াড় মার্জিয়া আক্তার ইকরা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এখন মাঠের স্টুডিওতে। শুরুতেই যদি জানতে চাই, সম্প্রতি সলিডারিটি গেমস শেষ করে এসেছেন এবং পদক তিনটাই আসলে আপনার নিজস্ব। অনেকজনই গিয়েছিল, 5 জন বা 6 জন গিয়েছিল, তবে একজনের অর্জন, এই অর্জনটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন, বা টার্গেটটা কি একজনকে নিয়েছিল কিনা? নিশ্চয়ই ছিল না, বাকিদেরও ছিল, তবে সেই সাফল্যটা একজনের হাত ধরে এসেছে। এটা যদি সূচি আপার কাছ থেকে একটু জানতে চাই, মানে একটু যদি বলতেন যে আপনি তো আসলে প্রশিক্ষণ দিয়েছেন, দেশে প্রশিক্ষণ দিয়েছেন, যেখানে গিয়েছেন রিয়াদে, সেখানেও আপনি পাশে ছিলেন, দীর্ঘ 8 বছর ধরে এই নারীদের সাথে কাজ করেছেন। এই জায়গাটা আসলে যে পদক অর্জন সলিডারিটি গেমসে, এই জায়গাটা আসলে কতটা আপনার মানে তৃপ্তি আসলে নিজে করতে পেরেছে এসেছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ এখন মাঠে, এখন টিভিকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের সবাইকে নিয়েই, স্পেশালি আমি মেয়েদের ট্রেনিং করাই, তো মেয়েদের আসলে অনেক সম্ভাবনা আছে। তো আমাদের যে 4টা মেয়ে এখানে পার্টিসিপেট করেছিল, 4টা ছেলে, তো 4টা মেয়েকে নিয়েই আমাদের একটা সম্ভাবনা ছিল যে 4 জনই আসলে পদক পাবে। সেখানে আমাদের কিছু মানে ইয়ের কারণে, মানে তাদের ওই সময় ইনস্ট্যান্ট তাদের পারফরমেন্স ওইভাবে শো করতে না পারার কারণে আমরা আসলে কয়েকটা পদক হারিয়েছি। তো যেখানে মাবিয়া ছিল, স্মৃতি আক্তার, মাবিয়া আক্তার এবং বৃষ্টি আক্তার, তো ওরা একটুর জন্য সবাই পদক মিস করছে। তো আমাদের মার্জিয়া আক্তার ইকরা এখানে 3টা পদক পায়। স্নাস, ক্লিন অ্যান্ড জার্ক, 53 কেজি ওজন শ্রেণীতে, স্নাসে, ক্লিন অ্যান্ড জার্কে এবং টোটালে 3টা স্নাস। এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন, স্পেশালি ভারোত্তোলনে। তো আমি আসলে কোচিংয়ের এই যে আমি 2006 সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক হিসাবে আছি এবং বর্তমানে সহকারী পরিচালক ক্রীড়া। তো আমার এই কোচিং ক্যারিয়ারে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের যে তৃণমূল পর্যায়ের যে প্রশিক্ষণ ক্যাম্প হয় বছরে, সেই প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে আমাদের এই সকল খেলোয়াড়, আমাদের যে মেয়েরা স্পেশালি, তারা উঠে এসেছে। মার্জিয়া আক্তার ইকরাও 2018 সালে যখন জাতীয় ক্রীড়া পরিষদের তৃণমূল পর্যায়ে কিশোরগঞ্জে আমাদের 10 দিনের প্রশিক্ষণ হয়, তখনও আমি ওখানে যাই জাতীয় ক্রীড়া পরিষদের ইয়েতে, তখনও স্কুলে পড়ে। তো ওই সময় থেকেই তাকে আমি আসলে নার্সিং করি এবং এই ধারাবাহিকতাটা চলে আসছে। তো আমি আশা করি যে ভবিষ্যতে আরও ভালো করবে এবং আমাদের নেক্সট, ও কিন্তু কমনওয়েলথ গেমসেও পদক পাবে, মানে ওর র্যাঙ্কিং এবং ওর পারফরমেন্স এরকম আছে। তো আমি আসলে, আপনি যেটা প্রশ্ন করছেন, আসলে মেয়েদের, স্পেশালি মেয়েদের বিষয়টা অনেক সম্ভাবনাময়, স্পেশালি ওয়েট লিফটিংয়ে। এটা সূচি আপা বেশ প্রশংসাই করছিলেন আপনার, যে 2018 সাল থেকে আপনার যেভাবে উঠে আসা, তারপর নিজেকে তৈরি করা, বিশেষ করে মানে বিশ্ব মঞ্চে গিয়ে যেভাবে খেলার, যে আপনার এখনো নিশ্চয়ই আশা আছে বা প্রেরণা থাকবে। সবকিছু মিলিয়ে যদি বলি যে সলিডারিটি গেমসে বাংলাদেশের, সূচি আপা বলছিলেন যে সর্বোচ্চ পদক বা সবচেয়ে বড় পদক ভারোত্তোলনে আপনি নিজে তো অর্জন করেছেন, এই সময় ওই মোমেন্ট আসলে কেমন ছিল, বা 3টা ইভেন্টে যে আপনি মানে পদক পেয়েছেন, সেটার যদি একটু ব্যাখ্যা দিতেন। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি 2018 সালে প্রথম খেলাধুলায় আসি, ভারোত্তোলন খেলাধুলাতে আসি। আমার হাতে খড়ি ছিলেন আজহারুল ইসলাম, তার মাধ্যমে আমি ভারোত্তোলনে আসি। তার থেকে আমি বেসিক শেখার পর আমার কোচ শাহরিয়ার সুলতানা সূচি, উনি আমাকে 18 সাল থেকে উনি আমার পিছনে শ্রম দিয়ে যাচ্ছেন, আমার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। সেটার মাধ্যমেই আমি এখন এই খেলাধুলাতে ভালো করতেছি। যাই হোক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আছি। আমি একজন বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিক সদস্য, এবং বাংলাদেশ সেনাবাহিনী আমাকে
সুযোগ আর অনেক সুযোগ সুবিধা দিয়েছেন এবং ট্রেনিং ব্যবস্থাপনা সব কিছু বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে অনুসরণ করার একটা ব্যবস্থা করে দিয়েছেন। নিশ্চয়ই আসলে সেনাবাহিনী বা সার্ভিসের যারা আসলে কাজ করে থাকেন বা যারা আছেন তারা নিশ্চয়ই বিশেষভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তবে যারা তৃণমূল পর্যায়ে থেকে আপনি বলছিলেন সুচি আপা যে ক্যাম্পটা আসলে আপনারা করিয়েছেন সেটা আসলে নিয়মিত মাঝে মধ্যে অনেক ফেডারেশনগুলোতে হয় না, তবে আপনারা চেষ্টা করে যান যে ভারোত্তোলনে যাতে সেই ক্যাম্পটা যাতে নিয়মিত হয়। তবে যে টুর্নামেন্টগুলো থেকে আসলে তাদেরকে তুলে আসার যে বিষয়টা সেটা তো আমরা কখনো দেখতে পারি না, বিশেষ করে ভারোত্তোলনে। আমি বলবো জি অবশ্যই। জি, ভারোত্তোলনের আপনি যেটা বললেন এটা আপনার সাথে একমত না, কারণ আমাদের বছরে 5টা ইভেন্ট হয়। প্রথমে আন্ডার-17 বিভিন্ন সারা বাংলাদেশের যত ক্লাবগুলো আছে সেখান থেকে আন্ডার-17-এর একটা টুর্নামেন্ট হয়, তারপরে আন্ডার-20 একটা টুর্নামেন্ট হয় 2টা, তারপরে আবার টোটাল বাংলাদেশের যত ক্লাব আছে সিনিয়র জুনিয়র ইয়ুথ সবাই মিলে একটা কম্পিটিশন হয়। এই গেল হচ্ছে তৃণমূলের যারা আছেন বিভিন্ন ক্লাব জেলাতে তাদেরকে নিয়ে 3টা কম্পিটিশন হয় ভারোত্তোলন ফেডারেশনের। আর একটা সার্বিক সবাইকে নিয়ে একটা হয় এই ক্লাব সার্ভিসেস টিম সবাই মিলে, ওটা হয় ন্যাশনাল কম্পিটিশন। আরেকটা হয় শুধুমাত্র সার্ভিসেস খেলা সার্ভিসেস দলগুলো নিয়ে। তো টোটাল 5টা কম্পিটিশন হয় ভারোত্তোলন ফেডারেশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতা এবং ভারোত্তোলন ফেডারেশনের আয়োজন ব্যবস্থাপনায় এটা হচ্ছে 5টা টুর্নামেন্ট হয়। এটা কিন্তু একটা ফেডারেশনের জন্য অনেক বড় একটা বিষয়। তারপরে আমাদের আসলে ওই ধরনের বাইরের যে একটা লজিস্টিক সাপোর্ট যেটা দরকার সেটা হচ্ছে স্পন্সর, সেটা আসলে ওই পরিবার নাই। তো ভারোত্তোলন খেলা আপনি জানেন যে এটা একটা মানে কঠোর পরিশ্রম এবং অনেক বেশি খাবার দাবার প্রোটিন পরিশ্রম এবং খাদ্য একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। আর নিশ্চয়ই সুচি আবারও আসলে আপনারা নিয়মিত তৃণমূল পর্যায়ের ক্যাম্পগুলো সহ বিভিন্ন টুর্নামেন্ট চালু করছেন, তবে সেখান থেকে আসলে কতটুকু পিক করতে পারছেন বা কতটুকু যেই টার্গেট নিয়ে আপনারা নেমেছেন সেই টার্গেটটা কতটুকু পূরণ হয়েছে? ভারোত্তোলন ফেডারেশন স্পেশালি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ স্যার, উনি আসলে আজকে অনেক বছর যাবৎ আজকে ভারোত্তোলনের এই সম্ভাবনাময় এবং এই মেডেলের পিছনে ওনার অনেক অবদান, ধারাবাহিকতা বজায় রেখেছেন উনি। তো আজকে যেটা আপনি বলছেন যে আমরা আজকে এটারই ফসল, এটারই রেজাল্ট কিন্তু আজকে মার্জিয়া আক্তার ইকরা যে রেজাল্ট করেছেন। তো আমরা আরও এর পিছনে আরও যদি লজিস্টিক সাপোর্ট মানে বাহিরের প্রাইভেট সরকার সব কিছু মিলায়ে যদি দীর্ঘমেয়াদী আরও প্রশিক্ষণ ক্যাম্প এবং প্রশিক্ষণ কর্মসূচি দীর্ঘমেয়াদী হয় আমরা আরও বেটার কিছু আশা করতে পারি। তো এই বছর যেরকম আমাদের প্রশিক্ষণ ক্যাম্পটা চলমান ছিল সাউথ এশিয়ান গেমসের জন্য আগে থেকেই শুরু হয়েছিল। তো সাউথ এশিয়ান গেমসটা যেহেতু সামহাও এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের ট্রেনিং চলমান, সারা বছরই ভারোত্তোলন ফেডারেশন ট্রেনিং চলমান থাকে। তো এই কারণে আমাদের পারফরমেন্স লেভেল ডে বাই ডে হচ্ছে এটা ভালো করছে এবং হচ্ছে এটা জাতীয় ক্রীড়া পরিষদে আমি যেহেতু আছি, তো আমাকে এই জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় এই সুযোগ করে দিয়েছেন, তা না হলে আমি ট্রেনিংয়ে আসতে পারতাম না। তো ট্রেনিং করানোর যেহেতু আমি একই কোচের আন্ডারে দীর্ঘমেয়াদী ট্রেনিং চলমান থাকার কারণে কিন্তু আজকে আমাদের প্লেয়াররা ডে বাই ডে এদের পারফরমেন্স এবং রেকর্ড হচ্ছে। আপনি জানেন কি না ন্যাশনাল খেলায় আমাদের ম্যাক্সিমাম মেয়েরা জাতীয় প্রতিযোগিতায় রেকর্ড করেছে, এটাই হচ্ছে এর ধারাবাহিকতা। অতিথি হিসেবে উপস্থিত আছেন খেলোয়াড় মার্জিয়া আক্তার এবং কোচ সুচি। আপনি তো আপনার কাছে কথা হচ্ছিল যে আপনি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার কথা বলছিলেন, যে দীর্ঘমেয়াদী যদি একজন কোচের কাছে আসলে খেলোয়াড়রা ট্রেনিং করে তাহলে তাদের আসলে ওই জায়গাটাতে সূক্ষ্মভাবে বা সুষ্ঠুভাবে যেই পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা সম্ভব। সেই প্রশ্নতেই আসতে চাই, আপনি তো দীর্ঘদিন ধরে খেলে আসছেন, 18 সাল থেকে প্রায় 7 বছর ধরে এই ফিল্ডে আছেন, সেই জায়গায় আপনি কত জনের কোচের কাছে আসলে নিজেকে প্রশিক্ষণ করেছেন এবং দীর্ঘমেয়াদী যে কোচের কথা বলা হচ্ছে সবগুলো ফেডারেশনে বিশেষ করে ভারোত্তোলনে, সেই জায়গাটা আসলে ভারোত্তোলন ফেডারেশন কতটুকু নিশ্চিত করতে পেরেছে? প্রথমে বলবো আমি এই পর্যন্ত 2টা কোচের আন্ডারে ট্রেনিং করছি। প্রথম হচ্ছে আমার হাতে করি আজহারুল ইসলাম, তারপর ওনার কাছ থেকে আসা শাহরিয়ার সুলতানা সুচি ম্যাম, উনি আমার এখন 18 সাল থেকে উনি আমাকে প্রশিক্ষণ করাচ্ছেন এখন অবধি পর্যন্ত। তো আমি বলবো যে
একটা কোচের আন্ডারে যদি দীর্ঘমেয়াদী ট্রেনিং করা যায়, যেরকম আমাকে 18 সাল থেকে শাহরিয়ার সুলতানা সূচি ম্যাম আমাকে ট্রেনিং করাচ্ছেন এবং করিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। তার আন্ডারে আমি ট্রেনিং করে এখনও পর্যন্ত আমি বলবো যে আমি অনেক ভালো করতেছি, আর উনি আমার থেকে অনেক আশাবাদী এবং উনি ওনার সর্বোচ্চ দিয়ে আমাকে ট্রেনিং করায় এবং উনার যে বলবো যে উনি যে মানে ওনার সবটা দিয়ে ট্রেনিং করায়। আচ্ছা, ভারোত্তোলনে দেখা যায় যে বিদেশি কোচের, বাংলাদেশ ফেডারেশনে বিদেশি কোচের সেভাবে আমরা দেখিনি, অনেক দেশি কোচ আছে। সেই জায়গায় আসলে আপনাদের যেটা দরকার ছিল বা ইন্টারন্যাশনালি যেভাবে আপনারা ট্রেনিং করতে গিয়েছেন বা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, সেই পরিকল্পনা কি আসলে দেশি কোচ পূরণ করতে পেরেছে কিনা? আপনি তো সন্তুষ্ট, তবে বাকি যারা আছেন, আপনার যারা সতীর্থ আছেন, তারা আসলে সন্তুষ্ট কিনা? আমার জায়গা থেকে আমি বলবো যে আমি তো ম্যামের কাছ থেকে আমি এই পর্যন্ত ট্রেনিং পেয়ে আসছি এবং ওনার কাছ থেকে পেয়ে এসে এই পর্যন্ত এখন আমি ইসলামিক সলিডারি গেমসে 3টা পদক পেয়েছি। আমি অন্য কোচের আন্ডারে কখনো ট্রেনিং করিনি, বিদেশি কোচের আন্ডারে ট্রেনিং করিনি, কিন্তু যতটুকু বিদেশে গিয়ে আমি এতবার বিদেশ গিয়েছি, যতটুকু আমি দেখেছি যে আমার ওনারা যেরকমভাবে ট্রেনিং করায়, তো সেই তুলনায় আমাদের কোচ শাহরিয়ার সুলতানা সূচি অনেক ভালো ট্রেনিং করায় এবং ওনার আন্ডারে ট্রেনিং করলে, দীর্ঘমেয়াদী ট্রেনিং করলে অবশ্যই ভালো করা সম্ভব। নিশ্চয়ই। দর্শক দেখছেন এখন মাঠে। বলছিলেন আসলে মার্জিয়া আক্তার, যেভাবে আসলে আপনার কাছে ট্রেনিং করানো হয়েছে বা সেটা আসলে সবাই হয়তো বা পায় না, সেটা তাকে হয়তো বা আপনারা কিছু প্লেয়ার থাকে না যে শুরু থেকে তাদেরকে আপনারা যেভাবে প্ল্যানিং মধ্যে আসলে নিয়ে একটা টার্গেট করে আসলে এগোনো, এটা আসলে দেশের যারা আসলে আগ্রহী আছে, দেশের বিভিন্ন তৃণমূল পর্যায়ে যারা আছেন, হয়তো বা তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারছে না বা সেই সুযোগটা করতে পারছে না। সেইখানে কি আসলে স্কুল ভিত্তিক কোনো টুর্নামেন্ট আয়োজনে আরও একটু বেশি যোগ সাজসের মানে আরো একটু বেশি যোগাযোগের ব্যবস্থা বাড়বে কিনা, সেইখানে এনএসসির কোনো পরিকল্পনা আছে কিনা স্কুল পর্যায়ে টুর্নামেন্টের? আমাদের থ্যাংক ইউ। আমাদের এখন যিনি আমাদের ডাইরেক্টর স্পোর্টস স্যার আছেন, উনি চিন্তা করছেন, উনি অলরেডি মানে পরিকল্পনার মধ্যে আছে, প্ল্যানিংয়ে। স্যার বলছেন, আমাদের বর্তমান যিনি আছেন আমিনুল এহসান স্যার, ডাইরেক্টর স্পোর্টস জাতীয় ক্রীড়া পরিষদের, উনি বলতেছেন এবং বিভিন্ন মিটিং এবং মন্ত্রণালয়ে এরকম একটা করছেন যে স্কুল পর্যায়ে আমাদের সবগুলো খেলাকে প্রচার করতে হবে, ওটাকে এস্টাবলিশ করতে হবে স্কুল পর্যায়ে। তো এটা যদি স্কুল পর্যায়ে যদি শুরু হয়ে যায়, তাহলে আমরা অনেক আরও ভালো খেলোয়াড় এবং ভালো পারফর্মার তৈরি করতে পারবো, সেই সুযোগ থাকবে। এবং এইটা আসলে ওয়েট লিফটিং যে খেলাটা, এটা ইকুইপমেন্ট বেস, এটা একটা মানে বল আর একটা নেট হইলে বা একটা কিছু হইলে হয়ে যায় না। এটা আপনি জানেন যে অনেকগুলো ইকুইপমেন্টসের বিষয় আছে যেগুলো আমাদের দেশীয় আসলে না, একটু এক্সপেন্সিভ টাইপের, ব্যয়বহুল। সো এটার ব্যাপারে যদি পৃষ্ঠপোষকতা আমরা পাই এবং সরকার আরও বেশি যেটুকু দিচ্ছে আরও বেশি হয়, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ হবে স্কুল পর্যায়ে যদি আমরা ভারোত্তোলনকে শুরু করতে পারি। নিশ্চয়ই। ইকরা, আপনাদের যে ফেডারেশনের যে রুমটা আছে আমি দেখেছি খুবই ছোট, অনেক বেশি যদি খেলোয়াড় যদি তারা যদি একসাথে প্র্যাকটিস করতে চায়, সেখানে তারা আসলে সেই সুযোগটা পায় না। আর যেটা আপা বলছিলেন যে ইনস্ট্রুমেন্টেরও কিছু আসলে তাদের অপ্রতুলত আছে, সেই জায়গাটাতে আসলে আপনারা কতটুকু সন্তুষ্ট আছেন বা আপনারা কোনো আবদার করেছেন কিনা ফেডারেশন বা এনএসসির কাছে? এই উত্তরটা শুনবো। আসলে যে ইনস্ট্রুমেন্ট বা যে সুযোগ সুবিধা আসলে আপনাদের পাওয়ার কথা ছিল অর্জনের তুলনায়, সেই জায়গাটা আসলে আপনারা সন্তুষ্ট কিনা, বিশেষ করে ফেডারেশন বা এনএসসির পক্ষ থেকে সেই জায়গাটা নিশ্চিত করতে পারছে কিনা? আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করলেন যে ফেডারেশনের ছোট একটা রুম যেখানে আমরা একসাথে মিলে ট্রেনিং করতে গেলে ঝামেলা বা ভালো কিছু একটা। আমরা প্লেয়ারের জায়গা থেকে বলবো যে আমাদের ফেডারেশনের যে একটা জিমন্যাসিয়াম আছে, সেইটাতে যদি আমরা সবাই একসাথে যদি ট্রেনিং করতে যাই, সেখানে জায়গা স্বল্প হওয়ার কারণে আমরা ভালো করে ট্রেনিং করতে পারছি না। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডকে। আমাদের সেনাবাহিনীর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির স্যার, উনার সহযোগিতায় আমরা এখন যতগুলা যে ইভেন্ট আপনার ন্যাশনাল ক্যাম্প হচ্ছে, তিনি আর্মির মাধ্যমে আমাদের আর্মির ভিতরে উনি সুন্দর করে একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন যে যতগুলো ন্যাশনাল ক্যাম্প, ওখানে ফেডারেশনে আপনার জায়গা স্বল্পতা হওয়ার কারণে কোথায় আর্মি স্টেডিয়ামে জায়গা স্বল্পতা নাকি আপনাদের ভারোত্তোলন যে ফেডারেশন, আমাদের ভারোত্তোলন যে ফেডারেশন আছে সেখানে জায়গা স্বল্পতা হওয়ার কারণে আমাদের সেনাবাহিনীতে একটা সুযোগ বা আমাদের আর্মি একটা ব্যবস্থা করে দেয়। তো ওনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর আর্মি একটা ব্যবস্থাপনা করে দিছে যে ভালো করে ট্রেনিং করার মতো, প্লাস আর্মি আমাদেরকে অনেক
ভারোত্তোলনের সরঞ্জামাদি কিনে দিয়েছেন যে ভালো করে ট্রেনিং করার জন্য। তো ধন্যবাদ অনেক আর্মি মানে সেনাবাহিনীকে। ইকরা, আপনি বলছিলেন যে আর্মি স্টেডিয়ামের মধ্যে আসলে সুযোগ সুবিধাটা করে দিয়েছে, সেটা নিশ্চয়ই সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে সহযোগিতাটা করা হয়েছে। তবে যেটা আসলে বলা হচ্ছিল যে জাতীয় ফেডারেশনের যেই সুযোগ সুবিধাটা থাকবে, যেটা সাধারণ খেলোয়াড়দের জন্য থাকবে, নিশ্চয়ই সুচিয়া আপা, আপনিও নিশ্চয়ই এগ্রি করবেন যে যারা ক্যাম্পে থাকবে বা যারা আপনাদের আওতায় থাকবে তারাই করতে পারবে। যারা আসলে আগ্রহী বা যারা আসলে ঢুকতে চায় তারা তো এখানে প্র্যাকটিস করতে পারবে না। সেই জায়গাটাতে আসলে অন্যান্য খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে কিনা সুচিয়াপা? জি, এটা আসলে আমাদের দীর্ঘদিনের একটা দাবি এবং এটা আসলে দীর্ঘদিন ধরে এটা বলে আসা হচ্ছে এবং ফেডারেশন থেকে বলছে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এবং আপা এই বিষয়ে বিস্তারিত আসলে শুনবো আপনার কাছ থেকে, তবে এখানে আবারও থামাতে হচ্ছে আপনাকে। Thank you. দর্শক, এই নিয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কথা বলার জন্য খেলোয়াড় মার্জিয়া আক্তার ইকরা এবং কোচ শাহরিয়ার সুলতানা সুচিয়াপা। সুচিয়াপা, যেটা বলছিলাম যে এই যে আপনার একটা আক্ষেপ আছে দীর্ঘদিন ধরে, আপনি তো 7 বছর ধরে ওদের সাথে আছেন, পাশে একটা ছোট্ট রুমের মধ্যে তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে, যদিও একটা বলছিল যে আর্মি স্টেডিয়ামে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তবে সেটা তো আসলে সবার জন্য না। এই যে এই অপ্রতুলতা থেকে ভারোত্তোলকরা আসলে কবে বের হবে, বিশেষ করে যখন তাদের এত অর্জন নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো এনএসসির তরফ থেকে পরিকল্পনা আছে কিনা, যেহেতু আপনিও সহকারী পরিচালক সেখানে আছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি 7 বছর না, আমি হচ্ছে 2006 সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদে প্রশিক্ষক হিসেবে আছি। জাতীয় 18 সাল থেকে, তো সেটা 6 সাল থেকে আমি জাতীয় ক্রীড়া পরিষদে এবং তারপরে থেকে মানে 18 সাল থেকে মার্জিয়া আক্তার ইকরাকে ট্রেনিং করাই। কিন্তু বিগত দিনে যত ভালো খেলোয়াড় মাবিয়া আক্তার এবং অন্যান্য যারা আছেন সবার হাতে খড়ি থেকে শুরু করে ভালো রেজাল্ট পর্যন্ত আমিই ট্রেনিং করাইছি, কোচ। তো যেটা বলছিলেন আপনি, আসলে এটা দীর্ঘদিন থেকে চলমান আছে প্রক্রিয়া। এখনো আমি আপনি যেহেতু আমরা বিগত সময় দেখেছি যে মানে আস্তর খুলে খুলে পড়ছে, সিলিং খুবই ভঙ্গুর অবস্থা, এবং যেই পরিবেশ আসলে সেই পরিবেশ আসলে খেলোয়াড় খুবই মানে মানসম্মত পরিবেশ না বলা যায়। হ্যাঁ, একদমই মানসম্মত না, এটা আপনার সাথে আমি একমত। আমি যখন নিজে খেলোয়াড় ছিলাম আমিও এখানে ট্রেনিং করেছি। তো আসলে এটা আমাদের পরিবর্তন হওয়া দরকার, এটা সময়ের দাবি এবং আজকে মানে সেই সময়টা আসলে কবে আসবে যখন আপনি ক্রীড়া পরিষদে আছেন একটা দায়িত্বে এবং তাদেরও অভিভাবক বলা যায়, সেই জায়গায় এই অভিভাবকের দায়িত্বটা আসলে কবে পালন হবে, তারা কবে একটা ভালো একটা রুম পাবে, ট্রেনিং এর ফ্যাসিলিটি গুলো পাবে? এটা নিয়ে আমরা কাজ করছি। অলরেডি এটা আন্ডার প্রসেসিংয়ে আছে। এটা ক্রীড়া পরিষদ এবং ফেডারেশন এবং মন্ত্রণালয় মিলে এটা একটা মানে একটা আলো দেখতে যাচ্ছে। খুব শীঘ্রই মানে আমাদের এই জিমনেশিয়ামটা মানে আধুনিক জিমনেশিয়াম হতে যাচ্ছে। এবং আরেকটা যেটা আমি জানি যে গুলশান একটা হচ্ছে, ওখানে হয়তো বা আমাদের ভারোত্তোলন জিমনেশিয়ামটা গুলশানে একটা আমাদের এনএসসি থেকে একটা স্পোর্টস কমপ্লেক্স হতে যাচ্ছে। আমি যতটুকু শুনছি ওইখানে হয়তো বা ওয়েট লিফটিং এর, সেটাও তো আসলে খুব মানে দ্রুত সময়ের মধ্যে হবে, সেই আশাটা আসলে দিতে পারছে না এনএসসি। আমি হুমায়ুন কবিরের সাথে কথা বলেছিলাম, যিনি এখন ক্রীড়া পরিচালকের দায়িত্বে আছেন। সেই জায়গাটাতে আসলে এই দ্রুত সময়ের মধ্যে একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায়? জি, এটা আমি আসলে ডিসিশন দিতে পারবো না। আমি অথরিটির সাথে আমাদের অথরিটি এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং ডাইরেক্টর স্যাররা এটা আসলে তাদের নলেজে আছে। খুব শীঘ্রই এটা একটা সুরাও হবে। মানে আপনি বলছিলেন আপনার সময় এরকম ভঙ্গুর একটা অবস্থায় আপনারা ট্রেনিং করেছেন, যারা মার্জিয়া আক্তার ইকরা আছেন, মাবিয়া আক্তার সীমান্ত আছেন, তারা এই যে পদক অর্জন করছে, তারপর আসলে কোনো মানে পরিবর্তন নেই। এইখানে আসলে এনএসসির টনক নড়ার দায়িত্ব আছে নাকি ফেডারেশনে যারা আসলে কর্তা হিসেবে আসেন, সময়ের পরপর যারা পরিবর্তন হয় তাদের টনক নড়ার ব্যাপার? কোন জায়গাটাতে আসলে আপনি নক করতে চাচ্ছেন? আমি আসলে এইভাবে করে দেখছি যে দুইটা জায়গা থেকেই চেষ্টা করছে, কিন্তু মাঝখান থেকে কি জানি হইতেছে, আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না সঠিকভাবে। তো ইকরা, সুচি আপাত আসলে মানে বুঝতে পারছে না বা বলতে পারছে না আসলে কোথায় আসলে নক করা উচিত। আপনার কি মনে হয় আসলে ফেডারেশনের দায়িত্ব নিয়ে কাজ করা উচিত নাকি এনএসসির আসলে দায়িত্ব নিয়ে কাজ করে আপনাদের যে স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ নিশ্চিত করা এখনই জরুরি, সেটা মানে কাদের আসলে হাত দেওয়া উচিত এখানে? আসলে আমি প্লেয়ারের জায়গা থেকে বলবো যে আমাদের অভিভাবক বলতে পারেন এখন আমাদের ফেডারেশন,
এখন আমরা যদি কষ্ট যদি জানাই, অবশ্যই ফেডারেশনকে জানাবো, যেন ফেডারেশন আমাদের এই জিমটাকে যেন আধুনিক জিম বানায় এবং সব প্লেয়াররা যেন এখানে একসাথে ট্রেনিং করতে পারি। মানে সবসময় তারা আসলে আশ্বাস দিয়ে যান, তারা কখনোই আশ্বাসে সেই জায়গায় আসলে তারা মানে উতরাতে পারেন না। সেই জায়গায় কিছুটা আপনাদের অর্জনের তুলনায় আসলে আপনাদের মানে অস্বস্তি বা খারাপ লাগা কাজ করে কিনা, যে হ্যাঁ আরেকটু ভালো হলে হয়তো আমরা ইন্টারন্যাশনাল যেভাবে বিট করছি এখন, সেই জায়গায় আরো বেশি অর্জন আমাদের আসা সম্ভব ছিল? আমি বলবো যে আমাদের যে জিমটা এখন যে আছে, ফেডারেশনে যে জিমটা আছে, এটা যদি আরেকটু উন্নত করে, আরেকটু বড় করে, তাহলে একসাথে সব প্লেয়াররা যখন ট্রেনিং করবে তাদের ট্রেনিং পারফরমেন্স অনেক ভালো হবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ট্রেনিং ব্যবস্থাটা বা যে এনভায়রনমেন্টটা আছে এটা আরেকটু বড় করুক, একটু সুস্থ করুক এবং আধুনিক করুক, তাহলে আমাদের প্লেয়ারদের জন্য অনেক সুবিধা। নিশ্চয়ই আপনারা এই সময়ে এই পরিস্থিতি থেকে যতগুলো আসলে পদক এনেছেন, সেটা আসলে অনেক বড় একটা বিষয়। আমরা দেখতে চাই যে পদকে আসলে বিগত সময় কারা কারা জয় পেয়েছে। বিদ্যুৎ কুমার রায় বিগত সময় অনেক বছর আগে তিনি 3 ব্রোঞ্জ 1 রৌপ্য পেয়েছিল এসএ গেমসে। সাফ চ্যাম্পিয়নশিপেও তার রৌপ্য আছে, কমনওয়েলথের রৌপ্য আছে। এবং হামিদুল ইসলাম, যিনি পুরুষ দলের হয়ে একমাত্র স্বর্ণ পদক জয়ী হয়েছিলেন এসএ গেমসে, এরপরে তার আর কোনো পদক নেই। এবং আমরা মাবি আক্তার সীমান্তকেও দেখেছি এসএ গেমসে স্বর্ণ পদক করেছে, রৌপ্য, কমনওয়েলথ। এবং শাহরিয়া সুলতানা, যিনি বলছিলেন যে এখন কোচ হিসেবে আছেন এই ফেডারেশনে, তার স্বর্ণ পদক আছে সাফ চ্যাম্পিয়নশিপে। এই যে পদকের যে লড়াইয়ের আগে যে পরিকল্পনা, সব জায়গাতেই তো আসলে আমাদের একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার। এবং আমরা দেখতে চাই যে এইবার আপনারা কতগুলো টুর্নামেন্ট খেলেছেন। আপনারা ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু করেছেন, যুব এবং জুনিয়র যে চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপ থেকে আপনারা শুরু করে সলিডারিটি গেমসে আপনারা এই বছরটা শেষ করেছেন। আমরা দেখতে চাই যে কতগুলো পদক আপনাদের হয়েছে এবার, পদক জয়ের লড়াই আপনারা অংশগ্রহণ করেছেন। যেটা বলছিলাম যে যুব জাতীয় ক্লাব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ, যেগুলো ক্লাবগুলোকে নিয়ে অংশগ্রহণ করা হয়, এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপ, পুরুষ এবং নারী সিনিয়র জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ, এশিয়ান যুব এবং জুনিয়র চ্যাম্পিয়নশিপ আছে, ক্লাব চ্যাম্পিয়নশিপ আছে জুনিয়রদের নিয়ে, কমনওয়েলথ যুব, জুনিয়র এবং সিনিয়র চ্যাম্পিয়নশিপ। যেটা বলছিলেন যে এবার কিছু জটিলতার কারণে আপনাদের সেই জায়গায় যাওয়া হয়নি বা লড়াইতে যাওয়া হয়নি। নিশ্চয়ই এটার জন্য আপনারা প্রশিক্ষণ নিয়েছেন এবং আপনাদের পরিকল্পনা ছিল। এরপরেও যদি আমরা দেখতে চাই, এরপরে আপনারা অনেকগুলো টুর্নামেন্ট খেলেছেন, সেই টুর্নামেন্টও আপনারা বেশ ভালো করেছেন। এবং যেটা বলছিলাম যে 2026 সালে আপনারা একটা সলিডারিটি গেমসে পদক এনেছেন, এটাই তো বছরের শেষ। তবে আমরা যে টুর্নামেন্টের যে আমরা একটা শুরু থেকে আপনাদের কাছ থেকে পরিকল্পনা পেয়েছিলাম, সেটা বিশাল আকারের ছিল। ওইখান থেকে আপনারা অনেকগুলো পদকই আসলে লড়াইয়ের জন্য যাননি, বিগত সময় এখনো আছে। সেই জায়গা থেকে সামনে কোনো টুর্নামেন্টের আপনাদের সম্ভাবনা বা কোনো পরিকল্পনা আছে কিনা বা পরিকল্পনা করছেন কিনা? আমাদের এ মাসেই একটা টুর্নামেন্ট আছে, 19শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর। তো এখানে হচ্ছে মার্জিয়া আক্তার ইকরা ও পার্টিসিপেট করবে, ও ওখানে ভালো একটা পদকের আশা করছি আমরা। তো এখানে পৃষ্ঠপোষকতা, যেটা আবারও সেই একই কথা, যেহেতু বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের কোনো পৃষ্ঠপোষক নাই, সেই কারণে যে অ্যামাউন্টটা থাকে ওইটা ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করানোর জন্য এনাফটা। তো স্পেশালি বাংলাদেশ সেনাবাহিনী তাকে পৃষ্ঠপোষকতা করছে এবং পাশাপাশি ভারোত্তোলন ফেডারেশন, দুইটা মিলায়ে একজন মাত্র খেলোয়াড় আপনার কাতার কাপে পার্টিসিপেট করার জন্য চেষ্টা করছে ফেডারেশন এবং বাংলাদেশ সেনাবাহিনী। তো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই খেলার জন্য অনেক সাপোর্ট করছে। মানে আপা, সার্ভিস থেকে আসলে যারা তৃণমূল পর্যায়ে সিভিল আছে তারা এগিয়ে, না সার্ভিসের যারা খেলোয়াড় আছেন, অ্যাথলেট আছেন তারা এগিয়ে? এই বিষয়ে আসলে কথা হবে। তবে আবারও থামাতে হচ্ছে আপনাকে, সিভিল থেকে আসলে এগিয়ে আছে নাকি যারা আসলে সার্ভিসে কাজ করছে তারা এগিয়ে? তবে সুযোগ সুবিধার ক্ষেত্রে তো আসলে সার্ভিসের সবাই তারাই আসলে সুযোগটা পেয়ে থাকে। তবে এই যে আপনি বলছিলেন যে আপনাদের একটা সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের ক্ষেত্রে আপনারা কয়জনকে পরিকল্পনায় রেখেছেন, এইটা একটু যদি জানতে চাই। আপনি কোন টুর্নামেন্টের কথা বলছিলেন? এই যে চলমান যে ডিসেম্বর মাস, সেখানে ডিসেম্বর মাসে আসলে এখানে অনেকের জন্যই চেষ্টা করা হয়েছিল, শেষে একজনকে পাঠানোর ডিসিশন হয়েছে, সেটা হচ্ছে মার্জিয়া আক্তার ইকরা। যেহেতু ও রিসেন্ট ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদক পেয়ে আসছে, এই জন্য তাকে প্রায়োরিটি বেস তাকেই পাঠানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং হচ্ছে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন দুই সমন্বয়ে
টিম ওকে পাঠানোর চেষ্টা করছে এবং ওখানেও পদক পাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে আপনি বলছিলেন যে সার্ভিসেস দল এবং সিভিলে আসলে মানে যেসব বাচ্চারা ট্রেনিং করছে বিভিন্ন ক্লাবে, আমি বলবো আমাদের দেশে কোচ স্বল্পতায় ভুগছে বর্তমানে। তো বেসিক যে ট্রেনিংগুলো আমরা করাবো সেই ট্রেনিংগুলো করানোর মতো ওইরকম আমাদের এডুকেটেড ডিপ্লোমা করা কোচ নাই। তো কোচ না থাকলে আসলে আপনি বেসিক ট্রেনিং যদি ঠিকঠাক মতো না হয় সেই ক্ষেত্রে ভালো ফলাফল আশা করা যায় না। আর যেহেতু সার্ভিসেস দলগুলোতে কোচ আছে বা আমাকে ফেডারেশন থেকে এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কোচিং করানোর সুযোগ দেওয়ার কারণেই কিন্তু আজকে মার্জিয়া আক্তার, ইকরা, মাবিয়া আক্তাররা বের হয়ে আসছে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে ডে বাই ডে তারা ভালো করছে। নিশ্চয়ই নিয়মিত আসলে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল খেলোয়াড়দের সেটা সার্ভিসেস দলগুলোই তারা বেশি সুবিধা পাচ্ছে। এটা আপনার কাছে একটু জানতে চাই যে সামনে তো আপনাদের কমনওয়েলথ গেমসের সুযোগ আছে, সেই জায়গায় যাওয়ার আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাছাই পর্ব খেলতে হয়, সেই প্রস্তুতিটা কি ফেডারেশনের থেকে এখনই নেওয়া শুরু হয়েছে কিনা বা এই প্ল্যানটা কি আসলে আপনাদের নিয়ে কাজ শুরু করেছে কিনা? আমি যতটুকু জানি যে আমাদের কমনওয়েলথ গেমসে আমি যদি পার্টিসিপেট করতে যাই অবশ্যই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়াতে যেটা হবে সেখানে কোয়ালিফিকেশন ইভেন্ট, ওইটাতে আমি যদি পার্টিসিপেট করি তাহলে আমি কমনওয়েলথ গেমসে পার্টিসিপেট করতে পারবো এবং আমার যে পারফরমেন্স যে র্যাঙ্কিং আছে সেখানে আমি 3rd পদক পাওয়ার মতো একটা পজিশনে আছি। তো সেই জায়গা থেকে বলবো যে ফেডারেশন বলেন, আমার বাংলাদেশ সেনাবাহিনী বলেন, যৌথভাবে যদি এর ব্যবস্থাপনা যদি করে তাহলে প্লেয়ারদের জন্য অনেক ভালো হয়। আমরা ওখানে কোয়ালিফিকেশন ইভেন্ট দিয়ে আমরা কমনওয়েলথ গেমসে যে একটা ভালো পদক নিয়ে আসতে পারবো। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের এখন মাঠের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।